কেমন আছেন বন্ধুরা? ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না, কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের কমেন্ট আসলো অ্যান্ড সেই কমেন্টের আমার মনে হচ্ছে একটা রেসপন্স করা উচিত। বিশেষ করে ফখরুল ভাই আমার লাস্ট ভিডিওটা একটা কমেন্ট করেছেন। উনি বললেন যে আমি হয়তো তাকে মিস ইন্টারপ্রেট করেছি এবং কিছু কিছু পয়েন্টে মিস রিপ্রেজেন্ট করেছি, এবং সেইটা যদি আমি করে থাকি সেটা আনইনটেনশনাল হয়েছে এবং এটার জন্য আমি দুঃখিত, কারণ আমি মিস ইন্টারপ্রেট করতে চাইনি। কিন্তু এই ধরনের আর্গুমেন্টগুলো সাধারণত অনেক ইন্টারপ্রিটেশন থাকে। তো এটার মানে আপনি ঠিকভাবে ক্লিয়ারলি যদি না বুঝাতে পারেন, এইটা এক এক মানুষ এক একটা বুঝবে। এবং সোশ্যাল মিডিয়ার রিয়েলিটি এটাই যে আপনার সবার আন্ডারস্ট্যান্ডিং সেম না, রাইট? সবার আন্ডারস্ট্যান্ডিং সেম না, এবং এটার সাথে আমার ইন্টেলিজেন্স বা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো রিলেশন নাই। আপনি আমাকে সায়েন্সের একটা জিনিস বুঝান, আমার ফিল্ডের যদি না হয় আমিও সেটা বুঝবো না। আপনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাকে বুঝাইতে বসলে আমারও সেখানে ঘাটতি থাকবে, কিন্তু আমি আবার ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাকে বুঝাইতে বসলে আপনারও ঘাটতি থাকবে। সো হ্যাঁ, আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা তাড়াতাড়ি হবে। সো এখানে আমার বিচার বুদ্ধি নিয়ে টান দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু বাট সেটা মানে হইতেই পারে। মানুষজন চিন্তা করতে পারে এই লোক এত পড়াশোনা করে এই জিনিস, সিম্পল জিনিস বুঝতে পারতেছে না, রাইট? এবং প্রিয় ফখরুল ভাইকে মিস ইন্টারপ্রেট করতেছে, এটা হইতেই পারে। সো আমি আসলে যে অবশ্যই যদি মিস ইন্টারপ্রেট মিস রিপ্রেজেন্ট করে থাকি এই জন্য দুঃখিত। তো আমি যেটা করবো যে আমি ওনার মেইন যে ভিডিওটা, ফার্স্ট যে ভিডিওটা দিয়েছে নাদির অন্তর্গত, যে কারণে আমেরিকা ছাড়লেন, ওই ভিডিওতে গিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথেই শুনবো, এবং শুনে আমি জাস্ট এইটুকু বলবো যে আমি কোথায় এগ্রি করি, কোথায় এগ্রি করি না। আমার মনে হয় ইট উইল বি মানে মোর ফেয়ার। মানে এই প্রসেসে আমি আসলে কোনোভাবেই আমি মিসকোট করবো না এবং মিস ইন্টারপ্রেট করবো না, এবং আমি জাস্ট এইখানে উনি যা বলতেছে সেইটার উপরই আমার রিয়াকশনটা দিব। সো আশা করি এই ভিডিওটা বেটার হবে আর কি, বা মিস ইন্টারপ্রিটেশনে কোনো স্কোপ থাকবে না। চলেন শুনি, কথা না বাড়ায়। অ্যান্ড আরেকটা জিনিস বলি, আমার এই ভিডিওটা আপনার চাইলে 1.5 স্পিডে দেখতে পারেন, কারণ কথা অনেক সময় স্লো বলি, কিন্তু আমি আবার ওনার ভিডিও 1.35 স্পিডে দেখতেছি। সো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। সো এখানে হচ্ছে ওকে, এটা হচ্ছে ওনার ভিডিও শুরু। অনলাইন জগতের বেশ পরিচিত মুখ, জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির, ওনার একটা ভিডিওর ব্যাপারে মতামত দেওয়ার জন্য আমার লাস্ট ভিডিওটা নিচে একটা কমেন্ট আসে। ভিডিওটা ওনার দেখার পরও বেশ ইন্টারেস্টিং লাগলো এবং মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে কথা বলা যেতে পারে। ওনার আলোচনাটা বা ওনার কারণটা বা যে জায়গাতে বেশ ইউনিক, সেটা হচ্ছে যে প্রচলিত যে একটা ফাত্রামি সসততা আমরা দেখি, যে মনে করেন যে সুজলা সুফলা শস্য শ্যামলাস পৃথিবী সেরা দেশ বাংলাদেশ, এগুলো ঘুরে বেড়ায়, কিন্তু আবার আমেরিকা ছাড়বেও না। এবং আমার পরিচিত এক ভাই, উনি হচ্ছে ইউএসএতে গ্রিন কার্ড অ্যাপ্লাই করার কাজ শুরু করছিলেন, তখনই ওনাদের চাকরি চলে গেছে। তো চাকরি চলে যাওয়ার পর চেষ্টা চলে যা করার করছেন করে নাকি দেশ ছাড়তে হয়েছে, বাংলাদেশ চলে গেছেন। এখন জানতে পারতেছি যে উনি স্বেচ্ছায় হইতেছে চুজ করে বাংলাদেশ ফিরে গেছেন। ওনার আশেপাশে সবাই তাই জানে যে উনি চুজ করে বাংলাদেশ ফিরে গেছেন, কিন্তু আমি জানি যে উনি চুজ করে বাংলাদেশ ফিরে যান, উনি বাধ্য হয়ে ফিরে গেছেন। ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছিলেন এখানে থাকার। আজকে অ্যাকচুয়ালি ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম, থেকে পোস্টটাতে বলা হচ্ছিল যে একটা ইন্ডিয়ান মেয়ে, সে হইতেছে আর কানাডাতে থাকবে না, সে ইন্ডিয়াতে গিয়ে থাকবে। এই পোস্ট দিয়েছেন উনি আবার বাংলাদেশি। তো সেটার কারণ হচ্ছে কানাডাতে নাকি নতুন নিয়ম করছে যে কানাডাতে হচ্ছে আপনার সিটিজেনশিপ বা পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে হলে আপনাকে এখন প্রমাণ দিতে হবে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে, আপনি সেই ব্যাকগ্রাউন্ডে চাকরি করতেছেন। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সঙ্গতিপূর্ণ এরিয়াতে চাকরি না করে এরিয়া চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি আর পিআর পাবেন না। এরকম একটা নতুন নিয়ম করছে। তো ওই মেয়ে হচ্ছে ইন্ডিয়ান মেয়ে, সে তার এরিয়াতে কাজ করতো না, সে সম্ভবত রেস্টুরেন্টে না কোথাও কাজ করে বা করতো। তো যে কারণে সে আর পিআর পাবে না বুঝে গেছে, নিয়ে সে খুবই ডিপ্রেসড, এবং তাকে সান্ত্বনা দিচ্ছিল বাংলাদেশের ছেলে যে মানে এটাই জীবনের শেষ না, আরো অনেক কিছু আছে এসে। তখন মেয়ে ঘুরে বলতেছে এখন ইন্ডিয়া হইতেছে কানাডাকে ছাড়াই যাচ্ছে, কিছুদিনের মধ্যে মানুষ আর কানাডার ভিসার জন্য লাইন ধরবে না, ইন্ডিয়ার ভিসার জন্য লাইন ধরবে, সুতরাং সে এখন ইন্ডিয়াতে ফিরে যাবে। একটু আগে আমরা জানলাম এই মেয়ে হতাশ, ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ সে কানাডার সিটিজেনশিপ পাবে না, নিয়ম চেঞ্জ করায়। আবার এখন বলতেছে সে যে না, সে কানাডাতে থাকবে না, সে হয়তো সে কি জানি বলে ইন্ডিয়া বিশ্বের সেরা দেশে ফিরে যাবে। এটা একটা শ্রেণী আছে, আপনারা জেনে থাকবেন। আর একটা শ্রেণী আছে হচ্ছে বাংলাদেশে বসে বসে যে একটা প্রতারক চক্র নিয়ে আলোচনা করছি, তারা এই চুলকানি হইতেছে বাংলাদেশ বিশ্বের সেরা দেশ এবং আমেরিকার এই সমস্যা সেই সমস্যা, সেই হাজার সমস্যা। তো তাদের ব্যাপারটা আমরা জানি কি কারণে চুলকানি, তারা যেহেতু হুজুর অটোমেটিক্যালি আমেরিকার সমালোচনা করতে হবে। তো তা ওনাদের চুলকানিটা সেই জায়গাতে, কিন্তু ওনারা সেটা বলতে পারতেছেন না, খারাপ দেখায় ওনারা এই জন্য নানানভাবে চুলকান। এখানকার নাদিরের ব্যাপারটা ভদ্রলোক কি আলোচনা করছেন, ওনার এখানে অ্যাটলিস্ট এই অসততা নাই, এই অসততার ব্যাপারটা আমাদেরকে আনর্যাপ করার কোনো প্রয়োজন পড়বে না। উনি যাবো এখানে মানে কিছু বলার নাই, এটা ওনার এক্সপিরিয়েন্স, উনি যেটা দেখছে। সো আর একটা জিনিস, দুইটা শ্রেণীর কথা বললেন। একদল হচ্ছে মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমেরিকা সেটেল হবে, কিন্তু পরে বাংলাদেশ মানে বাংলাদেশ নিয়ে তাদের অনেক মায়া দরদ, ফেক মায়া দরদ। হ্যাঁ,
এটা আসলে কিছু বলার নাই, এটা আছে। হ্যাঁ, যাই হোক, এইখানে আমি কিছু বলতেছি না, এখানে কিছু বলার নাই। উনি বলতেছেন নাদির এই গোষ্ঠীর না। আরেকটা হচ্ছে ওই যে ইয়াহিয়া আমিন, নাফিস সেলিম, এরা যারা বিভিন্ন রকম মানে একটা মানে ক্যাম্পেইনে নামছে যে আমেরিকা বাংলাদেশ বিশ্বের সেরা দেশ, এখানে অনেক অপরচুনিটি, আমেরিকা থেকে বাংলাদেশ চলে আসতে হবে, এই যে এই একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের বিরুদ্ধে উনি বলতেছেন। এখন ওই ক্যাম্পেইনের পক্ষে না বিপক্ষে সেটা আমি বলতেছি না, বাট ওনার কথা হচ্ছে নাদির এই ক্যাম্পে না। ওকে, সো এই পর্যন্ত কোনো মিস ইন্টারপ্রিটেশন অবশ্য নাই। ওকে, নেক্সট মুভ অন। সত্যতার জায়গা থেকেই বলছেন, যা বলছেন সত্য বলছেন, সেখানে কোনো ধরনের মিথ্যাকে অপমান করার কোনো ব্যাপার নাই। উনি সেখানে কেন থাকবেন না সেটা কারণ বললেন, এবং সরাসরি এটুকু তারপর উনি ক্ল্যারিফাই করেন যে উনি আমেরিকাতে থাকবেন না, তার মানে এই না তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে থাকার প্রশ্ন আসলে উনি এনি ডে অফ দ্য উইক উনি আমেরিকাতেই থাকবেন। পৃথিবীর অনেক দেশের তুলনায় উনি আমেরিকাতেই থাকবেন। If I have to stay somewhere and grow old, I'd rather do that in Europe. And just to be clear, America is not the worst place on earth. I'd still much rather live here than in Bangladesh and in a lot of other places that I've been to. নাদির ভদ্রলোকের এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। যদি ওনার কন্টেন্ট দেখি না, দেখার মানে ট্রাভেল ব্লগ ইজ নট মাই কাপ অফ টি, একটা বিনোদনমূলক জনরা, এটা অনেকের কাপ অফ টি আমি শিওর। কিন্তু আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো এবং ভালো লাগলো ভদ্রলোকের সততাটা, যে উনি দেখলাম যে কোনো বিয়ের মধ্যে নাই, বাটপাশের মধ্যে নাই। উনি এই যে বাংলাদেশের যতগুলো ইউটিউবার আছে এগুলো সবগুলো, যেটা অতীতে আলোচনা করছি, একটু টাচ করে যায় আবারও, এই ঘোরাঘুরি কি জানি গ্রুপিং করা, একসাথে কি গেট টুগেদার করা, একসাথে খাওয়া দাওয়া করা, একজন আরেকজনের চ্যানেলে যাওয়া, মিলে মিশে সমিতি করা, সুজলা সুফলার গল্প বলা, সরকারের সাথে উঠবোস করা, মানে বাংলাদেশ মানে চাম্বাজ। এই দেশে কোনো ভদ্রলোকের কোনো পাত্তাই পায় না, ভদ্রলোকরা খালি চাম্বাজরা মিলে মিশে রাজত্ব করে। এই ভদ্রলোকের এই পরিমাণ ফলোইং ওনার এগুলোর মধ্যে নাই। এই বন্ধু করা, খাতির করা, কি জানি গেট টুগেদার করা, সরকারের সাথে উঠবোস করা, সরকারের তেলবাজি চাম্বাজি করা, বিশ্বের সেরা দেশ, ওনার সেই আচরণের সাথে কনসিস্টেন্ট, যেটা যে এখন ক্লিয়ারলি বললেন যে আমি আমেরিকা থাকবো না, তার মানে না যে আমি বাংলাদেশ থাকবো, আমি বরং বাংলাদেশের সাথে তুলনার প্রশ্ন আসলে আমি আমেরিকাতেই থাকবো। আমি আমেরিকা থাকবো না মানে আমি ইউরোপের দেশে থাকবো, এবং উনি যে কারণ দেখাইছেন সেই কারণের সাথে আমি 100% একমত। সেখানে আসতেছি আরেকটা ব্যাপার, যে উনি জানলাম যে উনি ইউএসসি তে হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে ছিলেন, পিএইচডি প্রোগ্রামে ছিলেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া খুবই ভালো স্কুল, একেবারে লাইক টপ স্কুলগুলোর একটা। এটা একটু দুঃখই লাগলো জেনে যে উনি এত ভালো স্কুলে ভালো সাবজেক্টে পিএইচডি প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে উনি মানে ড্রপ আউট করছেন ভ্লগিং করার জন্য। দেখ, এটা ফিলোসফিক্যাল একটা ব্যাপার, এটা অফকোর্স। কিন্তু আমি মানে এটা আমার কাছে জেনে দুঃখ লাগলো যে উনি তা মানে যে আরো অনেক বড় পরিসরে পৃথিবীতে সমাজে সভ্যতায় কন্ট্রিবিউট করতে পারতেন। অবশ্যই এটা একটা ফিলোসফিক্যাল আলোচনার জায়গা যে আমরা সবাই কি সমাজে কন্ট্রিবিউট করতে বাধ্য কিনা, বা আমাদের সবার সেই দায় থাকা উচিত কিনা। কেউ কেমন থাকতে পারে না যে সমাজে কন্ট্রিবিউট করতে না, সে সিম্পলি তার মতো করে জীবনযাপন করতে চায়, পারে। কিন্তু আমি মনে করি আমাদের সবার দায় থাকা উচিত, কারণ আমরা সিম্পলি যে নিজের মতো করে থাকতে চাই, সে কিন্তু সমাজ থেকে বেনিফিট নেয়। এবং নাদির উনি যেটা করতে চাচ্ছেন, যেটা করতে পারতেছেন, ওনার যে শখের কাজটা উনি সেটা করতে পারতেছেন বিকজ আজকে ক্যামেরার কথা যদি বলি, আজকে যত রকম সুযোগ সুবিধা, ইন্টারনেট, সকল কিছু, এই যে সুযোগ সুবিধা উনি ভোগ করতেছেন সমাজের কাছ থেকে, কারণ কারো পরিশ্রমের কারণে উনি আজকে এই ফসলটা ভোগ করতে পারতেছেন। তো এই কারণে আমি মনে করি যে কেউ যদি কথা বলে যে আমি আমার জীবন নিয়ে আমার মতো থাকতে চাই, আমি সমাজে কন্ট্রিবিউট করার তার খাটুনি জীবনে সবাইকে বিশ্বাস হইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, এই কথাটা থেকে আমি পুরোপুরি একমত হই না। আজকে উনি যেই আচ্ছা, এইখানে এই পয়েন্টে হয়তো আমরা ডিসকাস করতে পারি। মেনলি এই পয়েন্টটা নিয়ে আমরা অনেক ডিসকাস করছি ওনার ভিডিওতে, আমার ভিডিওতে ইত্যাদি। সো উনি ফার্স্টে ক্লিয়ার করলেন যে নাদির হচ্ছে ওই ক্যাম্পের লোক না যে সরকারকে তেল দিয়ে চলে। 2 হচ্ছে ইনি জাস্ট জেনুইন একজন ভদ্রলোক। 3 হচ্ছে উনি ইউএসএতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন, এবং ইউএসএতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট থেকে উনি ড্রপ আউট হয়ে, এই জিনিসটাতে ওনার দুঃখ লাগছে, খারাপ লাগছে। কিন্তু উনি এটাও স্বীকার করলেন যে এটা একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। হ্যাঁ, এখন ফিলোসফিক্যাল ডিসকাশন কিন্তু কোনো অ্যাবসোলিউট অ্যান্সার নাই। ফিলোসফিক্যাল কোনো ডিসকাশনে কিন্তু আপনি ফিলোসফি যদি ক্লাস নিয়ে থাকেন বা করে থাকেন, এইটার কোনো অ্যাবসোলিউট কোনো অ্যান্সার নাই। তো এইটাকে আপনি আরেকটা জিনিস, এখানে কিন্তু আপনি চাইলে অনেকভাবে ইন্টারপ্রেটও করতে পারেন, ঠিক আছে? সো মিস ইন্টারপ্রিটেশন হয়েছে কি হয় না, এই কোশ্চেনটা মানে আমার মনে হয়, আই রিজেক্ট দ্যাট প্রেমিস অ্যাকচুয়ালি। আমার মনে হয় না যে আমি কোনোভাবে মিস ইন্টারপ্রেট করেছি। আমি যেটা বুঝাইতেছি, আমি ওনার কাছে যেটা শুনলাম আমি তো ওইটাই আগে বলছিলাম। বাট আমি যদি তারপরও আপনাদের মনে হয় যে মিস ইন্টারপ্রেট করে থাকি, বাট ফিলোসফিক্যাল কোনো ডিসকাশনে মিস ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা আপনি আপনার মতো ইন্টারপ্রেট করবেন, আরেকজনের মতো ইন্টারপ্রেট করেন, রাইট? যে এই ধরনের মানে কি বলবো, যে নন ফ্যাক্ট বেসড যে টেক্সটগুলো থাকে বা নন ফ্যাক্ট বেসডগুলোর যে ডিসকাশন থাকে, এগুলো সবসময় মাল্টিপল ইন্টারপ্রিটেশন হয়, অ্যান্ড দে আর অলওয়েজ ওপেন টু ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, অ্যান্ড উই অলওয়েজ টক অ্যাবাউট ইট, মানে এগুলো নিয়ে সবসময় কথা হয়, বিতর্ক হয় ইত্যাদি। যাই হোক, মেইন জিনিসটা যেটা উনি যেটা বলতে চাচ্ছিলেন যে সমাজে সবাইকে যে এইখানে এই জিনিসটা বলছে যে সমাজে সবাইকে যে কন্ট্রিবিউট করতে হবে, এটার কি বাধ্যবাধকতা আছে কি না, এটা একটা ফিলোসফিক্যাল কোশ্চেন। বাট ওনার যেই ইয়াটা, সেটা হচ্ছে উনি এটা বিশ্বাস করেন না যে সমাজে কেউ কন্ট্রিবিউট না করে কারো থাকাটা, এটা উনি বিশ্বাস করেন না, বা যে মানে এই যে মাইন্ডসেটটা, এটা উনি সাপোর্ট করেন না। আরেকটা আর্গুমেন্ট উনি যেটা দিলেন যে উনি আজকে যে ক্যামেরাটা ইউজ করতেছেন, এই যে ইউজ করতেছেন, সমাজে কেউ না কেউ তো এইটাকে মানে করছে, হ্যাঁ, ইনোভেট করছে, ডিসকভার করছে, এই টেকনোলজি কেউ না কেউ করছে বলেই আজকে সমাজের এই বেনিফিটটা উনি নিতেছেন। এইখানে আমার অনেকগুলো পয়েন্ট ছিল, এগুলো হয়তো আমরা সবাই দুজনকে মিস ইন্টারপ্রেট করছি বা দুজনকে আমরা ভুল বুঝছি। আমার পয়েন্টটা ছিল, ভাই,
সমাজ আমাকে ক্যামেরাটা দিছে, সমাজ আমাকে বিভিন্ন ইকুইপমেন্ট দিছে, হ্যাঁ, এবং আমি তো এটার জন্য একটা প্রাইস পে করতেছি, রাইট, অ্যান্ড আই ক্যান অ্যাফোর্ড দ্যাট, হ্যাঁ। তো আমি যেহেতু একটা প্রাইস পে করতেছি, হ্যাঁ, এটা অলওয়েজ একটা ট্রেড, মানে সমাজে যে আমাকে যে একটা কন্ট্রিবিউশন করে আমাকে একটা ক্যামেরা বানাই দিচ্ছে বা টেকনোলজি বানাই দিচ্ছে বা এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, সে তো মাগনা করতেছে না, তাই না? আমরা সমাজে এমন একটা জায়গায় আছি যে সমাজের কিছু লোক একটা মানে বড় দায়িত্বগুলো তারা নিতে পারে এবং তাদেরকে আমরা ওইভাবে কম্পেনসেট করতে পারি। তারা তো মানে তাদের তো না খেয়ে মরতেছে না, তাদেরকে তো বাসায় বসে থাকতে হচ্ছে না, রাইট? অ্যান্ড আমি ক্যামেরা ইউজ করে ব্লগ করলাম, হ্যাঁ, এটা আমি সমাজকে ইউজ করলাম, কিন্তু সমাজকে দিয়ে যে দিলাম না, এই যে আর্গুমেন্টটা, এইটাই হচ্ছে আর্গুমেন্টেটিভ। এখানে তো যারা ফখরুল ভাইয়ের সাপোর্টার তারা এসে বলতেছে এটা আমি কেন বুঝতে পারতেছি না, হ্যাঁ, তো হ্যাঁ আপনি 5 মিনিটে আলোচনা, এগুলো 1.5 ঘন্টা আলোচনা হয় নাকি? ওর লোকের নাম কি? যাই হোক, বাদ দিলাম। তো বুঝতে পারতেছি না, এই সেই। ভাই আমি তো বুঝছি, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করতেছি না। আপনার বুঝলেই যে অ্যাগ্রি করতে হবে এমন তো কথা নাই, আমি তো অ্যাগ্রি নাও করতে পারি, আমি তো সেটাই বলতে চাইতেছি, রাইট? যে এখন সমাজ মানে সমাজের ভিউ এক একজন এক এক রকম হইতেই পারে। আমি একটা জিনিস পরে নেক্সট ভিডিও দেওয়ার পর একজন বলল যে এআই যখন আরও ইমপ্লিমেন্টেড হবে মানুষজন আরও সময় পাবে নিজের কাজ করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য, যেগুলো হইতে পারে আপনার, কারণ অনেক কিছু অটোমেটেড হয়ে যাবে, রাইট? ধরেন আপনি গাড়ি চালানো একটা কাজ, যদি গাড়ি চালানোটা অটোমেটেড হয়ে যায় তখন আপনি কি করবেন, তাই না? আপনি তো হয়তো বসে বসে মোবাইল টিপবেন, রাইট? কারণ হচ্ছে আমরা ওইটা অ্যাফোর্ড করতে পারি, আস্তে আস্তে আমরা ওই টেকনোলজির দিকে চলে যাবো যে আমরা একটা জিনিস অ্যাফোর্ড করতে পারবো, তাই আমরা হচ্ছে একটা লেবারাস অ্যাক্টিভিটি থেকে আমরা তখন এন্টারটেইনিং অ্যাক্টিভিটি বলেন বা অন্যান্য অ্যাক্টিভিটি, নন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে সুইচ করতে পারবো। ইজ দেয়ার এনিথিং রং উইথ ইট? আই ডোন্ট থিঙ্ক সো। ধরেন সৌদি আরব বা ওই যে গালফ কান্ট্রিগুলো, তারা হচ্ছে এই যে তাদের সমাজের কি অবস্থা, তাদের সমাজের অবস্থা এমন যে তারা এত টাকা ইনকাম করে, মাথাপিছু আয় এত বেশি, সরকার বসে বসে তাদের জনগোষ্ঠীকে খাওয়ায়, নেটিভ জনগোষ্ঠী বসে বসে খায়, রাইট? এবং তারা দেখা যায় যে সরকার তাদেরকে ভাতা দেয় এবং তারা বাহির থেকে এসে এই ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন থেকে তারা ম্যানুয়াল লেবার নিয়ে যায় তাদেরকে ম্যানুয়াল টাস্ক করানোর জন্য, আর ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোর জন্য তারা ইন্ডিয়ান, তারপর হচ্ছে সাদা চামড়া এদেরকে হায়ার করে নিয়ে যায় যে ইন্টেলেকচুয়াল কাজ করার জন্য। মেইন যারা আছে তারা তো বসে বসে খাচ্ছে, কিছু করতেছে না। মানে ইজ দেয়ার এনিথিং রং উইথ ইট? এটা তাদের সমাজ, তাদের বিচার ব্যবস্থা, তাদের মার্কেট, এটা ওরাই ডিকটেট করবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আর্গুয়েবল, আপনি কিন্তু এগুলো কোনো অ্যাবসোলিউট কোনো অ্যান্সার নাই, এবং আপনার সাথে যে আমাকে এগ্রি করতে হবে বা আমার সাথে যে আপনাকে এগ্রি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। এই জিনিসটা আপনারা বুঝতে শিখেন, রাইট? ফখরুল ভাই বুঝেন, আমি জানি, বাট আপনার যারা ফলোয়ার আছেন তারা হয়তো এটা বুঝেন না, যে আপনারা মনে করতেছেন আমার তার সাথে এগ্রি করতে হবে, তাকে আমার সাথে এগ্রি করতে হবে না। আচ্ছা, যাই হোক, পরে শুনি। আজকে উনি যেই এরিয়াতে ছিলেন, ফিল্ডে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে যদি উনি পিএইচডি করতেন, করে যে কোনো একটা নর্মাল 8টা 5টা চাকরি যদি করেন, অন্য কোনো কিছু করার টাইম যদি বা নাও করেন, এক্সেপশনাল কিছু হোয়াটএভার, 9টা 5টা চাকরি করলে কিন্তু উনি সমাজে যে একটা কন্ট্রিবিউশন হইতো, এমন একটা হয়তো কোম্পানিতে চাকরি করতেছেন যেখানে গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ হচ্ছে, যেখানে নানান রোগের প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, উনি যদি বা নাও করেন সরাসরি ওনার একজন সমাজ সভ্যতা বদলে দেওয়া, সরাসরি ওনার কোনো আবিষ্কার যদি নাও হয়, যে প্রতিষ্ঠানটা সেই কাজটা করতেছে, সেই প্রতিষ্ঠানে চাকরি করার মধ্য দিয়ে তুমি কন্ট্রিবিউট করতে পারতেছেন, রাইট? আমি মনে করি যে পড়াশোনার মধ্য দিয়ে আমরা সমাজে যেই মাত্রায় কন্ট্রিবিউট করার সুযোগ রাখতে পারি, অন্য কোনোভাবে এটা সম্ভব হয় না। তারপরে ফিল্ডে তো অবশ্যই আছে যে মানে এক্সেপশন থাকবেই, জেনারেলি স্পিকিং। হ্যাঁ, উনি কিন্তু এখানে অনেক কিছু বলে দিছে এবং ওনার নিজের আর্গুমেন্টের মধ্যেই উনি স্কোপও রেখে দিচ্ছে যে জেনারেলি স্পিকিং এক্সেপশন আছে। অ্যান্ড ওনার কাছে মনে হয়, আবার বলতেছি, ওনার কাছে মনে হয় যে পড়াশোনার মাধ্যমে যত করে কন্ট্রিবিউশন রাখা সম্ভব, সেটা অন্য কোনোভাবে রাখা সম্ভব না। এটা ওনার ওয়ার্ল্ড ভিউ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আমি যে ওনার ওয়ার্ল্ড ভিউর সাথে এগ্রি করি না, এটাও আপনাকে বুঝতে হবে। এখন পড়াশোনার জিনিসটা মানে হ্যাঁ, এইগুলোর উদ্ভব কবে থেকে হইল, এই যে ফর্মাল যে পড়াশোনা, এখন যে বিএসসি, এমএসসি, এগুলো যে কবে থেকে হইলো, এগুলো অনেক বড় ডিসকাশন, আমরা যাইতে পারি, ঠিক আছে? তো পড়াশোনা কিন্তু আসলে কি করে, আপনাকে জ্ঞানই করে, আপনাকে মানে আজকালকার যে কারিকুলাম যেটাই হোক না কেন, সেটা আপনাকে একটা মানে কাঠামোবদ্ধ একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে মানে জ্ঞান অর্জনে সাহায্য করে। That doesn't mean that there are other avenues to be knowledgeable, right? So
পড়াশোনা করেই যে আপনাকে ফার্স্ট অফ অল পড়াশোনা করেই যে আপনাকে জ্ঞানী হতে হবে, পড়াশোনা করেই যে আপনাকে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হতে হবে এমন কোনো কিন্তু কথা নাই। হ্যাঁ, আমরা যে এই যে ট্র্যাডিশনাল রাউটে যে পড়াশোনা করি, ব্যাচেলার্স করি, মাস্টার্স করি, দেন পিএইচডি করলে করি, হ্যাঁ, এই রাউটেই যে আপনাকে একটা জিনিস অভিজ্ঞ হতে হবে এবং এইভাবেই যে আপনাকে সমাজে অংশ নিতে হবে এমন কোনো কথা কিন্তু নাই, কোথাও লেখা নাই, রাইট? আপনি কোনো না কোনোভাবে আপনি বিভিন্নভাবেই আপনি চাইলে নিজেকে আগায় নিতে পারেন। আগের সমাজগুলোতে কিন্তু এভাবে ট্রেডিশনাল যে পড়াশোনা আমরা যেগুলো করি, ইউনিভার্সিটি বা এরকম উচ্চশিক্ষা, এগুলো সাধারণ মানুষের মানে আয়ত্ত ছিল না। সাধারণ মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল এবং দেখা যেত যে ওই কামারের ছেলে কামার হচ্ছে, হ্যাঁ, কী বলে আপনার যে হচ্ছে কাঠমিস্ত্রি, তার ছেলে কাঠমিস্ত্রি হচ্ছে, এরকম ব্যাপারটা। ওই পেশাগুলো বংশগতভাবে চলে আসতো। অ্যান্ড ফিলোসফারের বা ওই যে অ্যারিস্টোক্র্যাট যে সোসাইটি, তাদের ধরনের পড়াশোনার একটা সিস্টেম ছিল যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল না, এবং ওই সভ্যতাগুলোর থেকে কিন্তু আমাদের আজকে এই সভ্যতায় আসছি, তাই না? এবং এখন মানুষজন পড়াশোনার প্রয়োজনটাকে গ্রেটার দিকে মনে করে, কিন্তু তার মানে এই না যে পড়াশোনার মাধ্যমেই আপনি জ্ঞানী হতে পারবেন বা এক্সপার্ট হতে পারবেন কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা ফিল্ডে। ইটস ওয়ান অফ দ্য এস্টাবলিশড রাউটস, হ্যাঁ, বাট উনি বলছেন এর জেনারেলি স্পিকিং, তার মানে এর মধ্যে অনেক এক্সেপশন আছে এবং এটা জাস্ট, এবং অ্যাগেইন ফিলোসফির কথা, এগুলো আর্গুয়েবল, এগুলো ডিবেটেবল, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার ভিউটাই অ্যাবসোলিউট ওয়ার্ল্ড ভিউ না, আমার ভিউটা অ্যাবসোলিউট ওয়ার্ল্ড ভিউ না, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যাই হোক, উনি জানেন আমার মনে হয়, এবং আমার মনে হয় এইখানে আমি কোনো মিস ইন্টারপ্রেট করি নাই এই পর্যন্ত। এটাই উনি বুঝাইতে চাইছেন যে পড়াশোনার মাধ্যমে। আরেকটা জিনিস এখানে এই পর্যন্ত উনি যেটা বললেন, যে উনি মনে করেন যে উনি আজকে বায়োমেডিক্যাল ফিল্ডে পিএইচডি শেষ করে যদি একটা করতেন, হাইপোথেটিক্যালি স্পিকিং, উনি যদি একটা কোম্পানিতে 9টা 5টা 8টা 5টা চাকরি করে কিছু না হইলেও, হ্যাঁ, জাস্ট ওখানে জাস্ট বাই বিইং দেয়ার হি কুড ডু সামথিং। এখন হ্যাঁ, কথা এটা সত্য যে, এবং তার মানে এই না যে সবসময় এগুলো মানে আপনি একটা চাকরি করলেই যে সবসময় এগুলো যে ইউজফুল হয়। কারণ আমি একটা গল্প বলি, থেরানোস নামে একটা কোম্পানি ছিল, রাইট? থেরানোস নামে একটা স্টার্ট আপ ছিল। তারা হচ্ছে ওই যে ব্লাড নিয়ে ওই যে টেস্টিং প্যাথোলজি আর কি, একটা মানে মোবাইল টেস্টিং ইউনিট তৈরি করতেছিল, যে খুব ছোট্ট একটা ইউনিট থাকবে, সেখানে আপনি একটুখানি রক্ত দেবেন, তা দিয়ে তারা রোগ নির্ণয় করবে। তো এখানে অনেক পিএইচডি এমপ্লয়েড ছিল, রাইট? অনেক পিএইচডি এমপ্লয়েড ছিল, এবং তারা 10 বছর ধরে কাজ করছে, বিভিন্নভাবে ট্রাই করছে, হ্যাঁ, কোনোভাবেই তাদের টেকনোলজি কাজ করে নাই, হ্যাঁ। ইট ওয়াজ এ ফেইল ভেঞ্চার, হ্যাঁ, এবং তার মধ্যে অনেক রকম আরও ফ্যাক্টর ছিল, ম্যানেজমেন্ট ছিল। তো এই যে 10 বছর ধরে এই যে ইঞ্জিনিয়াররা যা করলো, হ্যাঁ, এবং এই নলেজ কিন্তু কোথাও কাজেই লাগতেছে না। তারা যেটা করছে, ওখানে বসে যেই টেকনোলজিটা ডেভেলপ করে ট্রাই করছে, এটা ফিজিক্যালি ইম্পসিবল, রাইট? এটা ন্যাচারাল, অথবা আমাদের কাছে ওরকম ম্যাটেরিয়াল নাই, ওরকম আমরা এই মুহূর্তে উই আর বাউন্ড, যে আমরা ওইটা পারলাম না, মানে উই আর রেস্ট্রিক্টেড, উই আর লিমিটেড, হ্যাঁ, আমরা ওই জিনিসটা করতেই পারলাম না, ওকে। কারণ আমাদের ওই যে মাইক্রোফ্লুইডিক্স এতটা ডেভেলপ হয় নাই, বা ওই পর্যায়ে যায় নাই। মাইক্রোফ্লুইডিক্স অনেক ডেভেলপ, কিন্তু ওই পর্যায়ে যায় নাই যেটা ওই এলিজাবেথ হোমস, যেই ফাউন্ডার, ও যেটা এনভিশন করছিল সেটা করতে পারে। এরকম করে সিলিকন ভ্যালির অনেক স্টার্ট আপ আছে যেগুলো তারা 10 বছর 5 বছর ধরে ভিসি ফান্ডিংয়ে কাজ করে, দেন ঝরে যায়, এবং দেয়ার ইজ নো ফিউচার। হ্যাঁ, কোনো নলেজ এগুলো কাজে লাগে, এগুলো ট্রান্সফার্ড হয়, এগুলো পেপার লেখা হয়, এই প্যাটার্নগুলো হয়তো অন্য ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, বাট তার মানে এই না যে এরা সবাই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতেছে। কারো সময়টা পুরোটাই ওয়েস্ট, কারো সময় পুরোটাই ওয়েস্ট। আর একটা বায়োমেডিক্যাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা বলি, তারা হচ্ছে আরও একটা দুইটা, আরও বেশ কয়েকটা বলা যায়। এর মধ্যে একটা কোম্পানি হচ্ছে যারা হলো বানাইতো, কি বলে, ওই যে ডিপ্রেশন বা এই টাইপের ওষুধ বানাইতো, জাস্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট আর কি, ঠিক আছে? তো
এই ওষুধগুলো দেখা গেছে যে ড্রাগের সমতুল্য, রাইট? তো এই যে ড্রাগ, এবং পরে দেখা গেছে এটা একটা এপিডেমিকের মতো হয়ে গেছে পুরো আমেরিকা। এটা নিয়ে নেটফ্লিক্সে একটা সিরিজও আছে। তো পুরো আমেরিকায় লোকজন যারা এই অ্যান্টিডিপ্রেসেন্টটা নিত, অ্যান্টিডিপ্রেসেন্ট টাইপেরই একটা ওষুধ, এবং বা পেইন কিলার টাইপের আর কি, এবং খুব ইফেক্টিভ পেইন কিলার, মরফিনের থেকে অনেক ইফেক্টিভ, কিন্তু দেখা যেত যে এটা খাওয়ার পরে মানুষজন অনেক, বা কনজিউম করার পরে মানুষজন অনেক হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, এডিক্টেড হয়ে যাচ্ছে এই ড্রাগের প্রতি। তো তারপর দেখা গেল যে এই জিনিসটা মানে লিগালি তারা স্টপ করতে পারতেছে না কোনো না কোনোভাবে। এরপর অনেক ইনভেস্টিগেশন হলো, অনেক কিছু হইলো, হ্যাঁ। তো তারপরও দেখা গেল যে যারা এই কোম্পানির মালিক তারা সবাই ডাক্তার, তারা সবাই বড় বড় মানে সমাজে বড় জায়গার মানুষ, এবং অনেকে এমডি পিএইচডি করা, ঠিক আছে, কোম্পানি যারা মালিক। আমার মনে হয় পার্ডু ফার্মাসিউটিক্যালস নাম কোম্পানিটার নাম। তো এই ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষগুলো কিভাবে মানুষের ক্ষতি করলো, লাখ লাখ মানুষকে মারলো, হাজার হাজার, লাখ লাখ বাদ দিল, হাজার, একটা মানুষের জীবনও তো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে আমি ওর নাদিরের কথা বাদ দিলাম, আজকে আমি ধরেন একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আমি এরকম একটা কোম্পানিতে চাকরি করে আমি এইভাবে মানুষের মৃত্যুর প্রতি আমি কন্ট্রিবিউট করলাম, ঠিক আছে। কন্ট্রিবিউশন তো একমুখী হয় না, কন্ট্রিবিউশন তো অনেক রকম হইতে পারে। আজকালকার কর্পোরেশনগুলো ম্যাক্সিমামই হচ্ছে প্রফিট ড্রিভেন, রাইট, শেয়ার হোল্ডার ড্রিভেন। সো শেয়ার হোল্ডাররা যতটা মানে যত বেশি প্রফিট আপনি দিতে পারবেন সেটাই তার জন্য লাভ। হ্যাঁ, সবাই যে সায়েন্স ড্রিভেন তা কিন্তু না, আপনি তো ওয়ান ডাইমেনশনের ডিসকাশনটা করলেন, রাইট। যে 9টা 5টা চাকরি করলেই যে সবাই যে অনেক মানে পজিটিভ ইম্প্যাক্ট রাখে তা কিন্তু না। অ্যাগেন জেনারেলি স্পিকিং, রাইট, উনিও জেনারেলি স্পিকিং করতেছে, আমি তার আরেকটা ডাইমেনশন বলে দিচ্ছি, ঠিক আছে। সবাই সব ডাইমেনশন বলে না, আমি অন্য ডাইমেনশনটা বলে দিচ্ছি, ঠিক আছে। এবং এগুলা ফ্যাক্ট চাইলে ফ্যাক্ট নিয়ে বসা যাবে, কোনো সমস্যা নাই। তো এইটা যারা আপনারা ফলোয়ার আছেন তারা একটু শুনে একটু চিন্তা করবেন, ঠিক আছে। আমরা যখন একটা কথা শুনি বা করি, আমরা এমনিতেই হাওয়ায় ভেসে চিন্তা করি না, একটা কারণেই চিন্তা করি, রাইট। একটা কারণে এগ্রি বা ডিসএগ্রি করি, রাইট। আমাদেরও একটা ওয়ার্ল্ড ভিউ আছে, আমাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এটা এমনিতে হয় নাই, রাইট। ওকে।